হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অনেকগুলো কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন খুব তাড়াহুড়ো করব। আগের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে হাইব্রিডাইজেশনের উপর, সেগুলো কিন্তু ডিটেইলসে দেখতে হবে এই ভিডিওটা দেখার আগে, কারণ এখানে আমি একদম ভিতরে ঢুকে জিনিসটাকে সলভ করব না। ঠিক আছে? তাহলে আগের ভিডিওগুলো দেখে লিখে প্র্যাকটিস করে রেডি হয়ে থাকতে হবে। আইডিয়াটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটা দেখলে ভালো হয়। আর এখানে আমি একদম ওয়াইড রেঞ্জে কম্পাউন্ডের আমি হাইব্রিডাইজেশন করব, জিওমেট্রি শেপ এগুলো বলবো ঝটঝট করে, একদম কয়েকটা ইলেকট্রনিক কনফিগারেশন আমি লিখবো না। এবং পরীক্ষায় যদি আসে সেগুলো কিন্তু যে পদ্ধতি আমি শিখিয়েছি সেই পদ্ধতির সাহায্যে করতে হবে। কিন্তু এখানে জাস্ট আমি কয়েকটা কম্পাউন্ড এরকম খুব স্পিডে বেরিয়ে যাব। আর হাইব্রিডাইজেশন রিলেটেড আর কোনো ভিডিও হবে না। এরপরে আমরা নেক্সট যে ভিডিওটা করবো সেটা হবে ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরির উপর, ভিএসি ক্লিয়ার। ঠিক আছে? তবে এটাতে যতটা পারা যায় কভার করি। প্রথমে আমি লাস্ট ভিডিওতে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা একটু তাড়াতাড়ি বলে নিই। প্রথম যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে I3 মাইনাস। তো এটা একটা ইন্টারেস্টিং টপিক, I3 মাইনাস। আমরা এটাকে দেখবো কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে আমরা হয়তো একটা প্রশ্ন পেতে পারি যে what happens when I2 is added to aqueous solution of Ki. What happens? তো যখন I2 অ্যাড করা হবে Ki দ্রবণে তখন যেটা হয় Ki প্লাস I2 এরো Ki3। তো এই I2 রংটা হচ্ছে ব্লু টু ভায়োলেট, আর এটা হচ্ছে কালারলেস সলিউশন। আর এটা হয়ে যায় কিন্তু ব্রাউন। তাহলে এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন I2, এবং শুধু আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন না, এটা একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয় এবং এটার সাহায্যে অনেক টাইট্রেশনও করা হয় সোডিয়াম থায়োসালফেট ইউজ করে, যেগুলো আমরা পরবর্তীকালে দেখব। তো যাই হোক, এটা তৈরি হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই Ki3 যৌগটাকে যদি আমরা দেখি এটা হবে K প্লাস এন্ড I3 মাইনাস। এখান থেকে পাচ্ছি I মাইনাস, এখান থেকে পাচ্ছি I2, এই দুটো কম্বাইন করে হচ্ছে I3 মাইনাস। ঠিক আছে? এবার প্রথম যেটা কাজ হবে যে এর কেন্দ্রীয় পরমাণু কোনটা, তিনটে অ্যাটম আছে সেটা তো বুঝতে পারছি। Which one among the three iodine atoms is behaving as the central atom is our first and primary concern. তো আমরা যে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের ভিডিওটা দেখেছি তাতে আমরা যে কম্পাউন্ডগুলো দেখেছি সেগুলো হচ্ছে IF, IF3, IF5, IF7। তাহলে প্রথমটাতে দুটো অ্যাটম রয়েছে IF, তারপর একটা IF3 মানে 4, তারপর যোগ করছি আর কি একটা মলিকিউলে যতগুলো অ্যাটম রয়েছে। IF5 হচ্ছে 6 এবং ওখানে IF7 এর 7 থেকে 8। তাহলে 2, 4, 6, 8 টোটাল নাম্বার অফ অ্যাটমস। এখানে কিন্তু টোটাল নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 3। তাহলে ওখানে যেমন আয়োডিন হয় একটা ফ্লুরিনকে ধরেছে, না হয় তিনটে ফ্লুরিনকে ধরেছে, না হয় 5টা, এরকম ভাবে দুটো দুটো করে বেড়ে যাচ্ছিল। এখানে কিন্তু সেরকম নয়। এখানে দেখা যাচ্ছে যে একটা আয়োডিনকে দুটো আয়োডিনকে ধরতে হবে, তাছাড়া উপায় নেই। কিন্তু ভ্যালেন্সি গুলো আমরা যেটা শিখেছি আয়োডিনের সেটা হচ্ছে 1, 3, 5 and 7 অড নাম্বার, কিন্তু এখানে 2 দেখাচ্ছে। তাহলে একটাই এর ওয়ে আউট হতে পারে যে সেন্ট্রাল অ্যাটমটা আয়োডিন নয়, সেন্ট্রাল অ্যাটমটাই হচ্ছে I মাইনাস এবং সেই দুটো বন্ড করছে। কিভাবে দেখা যায়? I মাইনাস হচ্ছে 53 প্লাস 1,
তাহলে 54 হবে, অর্থাৎ after receiving an electron from external source it has attained the configuration of the nearest inert gas, that is xenon. তাহলে I মাইনাস হচ্ছে নিজের 53 আর 1 দিয়ে 54টা ইলেকট্রন। তাহলে কনফিগারেশন কি আমরা জানি, আমরা ক্রিপ্টন লিখবো 4s2 তারপর 4d10 হয়, 4d10 এ যাওয়ার আগে 5s2 তে ঢোকে, তারপর 4d10, তারপর 5p5, কিন্তু এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে তার জন্য 5p6। এবার আমরা এটাকে কি করব, এক্সপ্লোর করব। 5s 5p, এখানে দুটো আছে, এটা ভর্তি। এবার এখানে যা দেখতে পাচ্ছি যে সেলটা ক্লোজড, আর ক্লোজড সেল হয় স্টেবল, ফলে এর পক্ষে কোনো কিন্তু যোগ করা সম্ভব নয়। তখনই পসিবল যদি এটাকে এক্সাইট করি না। তাহলে এক্সাইট করলে কি হবে, এই যে ভ্যাকেন্ট 5d রয়েছে সেখানে একটা ইলেকট্রন উঠে চলে যাবে। দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই দুটো মোনোভ্যালেন্ট অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করতে পারবে। সিন্স upon unpairing one paired electrons in the closed cell of I minus, we have obtained two unpaired electrons. It is now eligible to establish two covalent bonds with two monovalent atoms. তাহলে যেটা আমরা ভাবছিলাম যে কিভাবে এই যৌগটা তৈরি হতে পারে, আমরা দেখেছি হয় একটার সাথে বন্ড করে, অথবা তিনটা, অথবা পাঁচটা, অথবা সাতটা, সেখানে দুটোর সাথে বন্ড করবে কি করে, সেটা একমাত্র এটাই ওয়ে আউট, যে সেন্টার অ্যাটমটা নিউট্রাল আয়োডিনের পরিবর্তে ইট ইজ I মাইনাস, তাহলে তার আনপেয়ারিং করলে আমরা দুটো কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করতে পারবো। এবার লোন পেয়ার, ইউ ক্যান নট এক্সক্লুড লোন পেয়ার ফ্রম হ্যাভি রিঅ্যাকশন, বাদ দিতে পারি না, এখানে কোনো পাই বন্ড তৈরি হবে না, তাহলে তাকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। সো এন্টায়ার valence cell will enter into hybridization, so the hybridization will be sp3d। আমি এটাকে ভেঙে দেখাচ্ছি না, এখানে এটা সিমেট্রি ব্রেকিং হবে, কি হবে sp2 plus pd, s px আর py, তাহলে I মাইনাস, আমি এখানে তিনটে অরবিটাল পাবো, যেটা বেসাল প্লেনে, ইকুয়েটোরিয়াল প্লেনে, ট্রাইগোনাল প্লানার হইতে হবে, আর pd pz আর dz স্কয়ার সেটা একটা পারপেন্ডিকুলার টু দ্যাট প্লেন, টপ এন্ড বটম, তিনটে পাবো। এখন আমাদের হাতে রয়েছে তিনটে লোন পেয়ার, দুটো আনপেয়ার্ড। এই দুটো আনপেয়ার্ড কি করবে, কোভ্যালেন্ট বন্ড করবে, কার সাথে, দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে। তাহলে প্রেফারেন্স হচ্ছে যে অ্যাক্সিয়াল বন্ডগুলোতে চলে গেল কি, আয়োডিন। তাহলে আয়োডিন এখানে এসে একটা ইলেকট্রন রাখলো, আরেকটা আয়োডিন এখানে এসে একটা ইলেকট্রন রাখলো, তারা নিজেরা কিন্তু 54 হলো, 53 প্লাস 1, আয়োডিন এখানে একটা রেখেছে আর এখান থেকে একটা পেয়েছে, তাহলে 53 প্লাস 1, তাহলে A আর A ইনার গ্যাসের বিন্যাস হলো, কিন্তু এর এক্সটেনশন অফ অক্টেট হয়ে গেল। তিনটে লোন পেয়ার আছে, বলেছিলাম যে লোন পেয়ারস will be housed in those orbitals having more s character since it is being controlled by a single nucleus. So to have a better control over the lone pair, the central atom will put them in the, or house them in the equatorial plane, that is orbitals having greater s character. তাহলে তিনটে লোন পেয়ারকে আমরা ইকুয়েটোরিয়াল প্লেনে পেয়ে যাব। তাহলে জিওমেট্রি কি হবে? Geometry is that one which is being predicted by the hybridization. So the geometry will be TBP, that is trigonal bipyramidal. পরীক্ষায় শুধু এটা লিখে চলে যাওয়া হবে না, TBP যেটা সত্যিকার সেটা বলতে হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। বলেছিলাম একটা ট্রাইগোনাল বেস, ওপরটার সঙ্গে কানেকশন করলে একটা পিরামিড হবে, নিচে আবার একটা, সো দিস ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। And what will be the shape? Shape এ লোন পেয়ার কন্ট্রিবিউট করে না। আকৃতি কি হবে? আকৃতিটা দেখতে পাচ্ছি যে এটা হবে লিনিয়ার, সো ইট ইজ লিনিয়ার ইন শেপ, তাহলে এটা হবে রৈখিক। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেল I 180 ডিগ্রি, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে I3 -
শেপ জিওমেট্রি হাইব্রিডাইজেশন বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, নেক্সট যে প্রবলেমটা ছিল আমাদের সেটা হচ্ছে যে এটা বলেছিলাম PCl5 আর হচ্ছে PCl3 F2। তাহলে PCl5 ফসফরাসের কনফিগারেশনটা কি? 15 হলে আমি নিয়ম অবধি লিখছি না, স্কিপ করলাম। তারপরে কি হবে 3s, এটা হবে 3p, নিয়ম 10 আর 12 আর 3 হচ্ছে 15। বুঝা গেছে? 10 2 12 আর 3 15, 3s2 3p3 হচ্ছে কনফিগারেশন। ঠিক আছে, এবার যদি আমি PCl5 টা করি তাহলে 5টা আমি অ্যানালিসিস করি, তাহলে দেখছি নাম্বার অফ বন্ডস ইকুয়াল টু 5, যার মধ্যে সিগমা উইল বি 5 এন্ড পাই ইকুয়াল টু 0। তাহলে সিগমা 5টা করতে হলে একে কি করতে হবে? আনপ্যাড করতে হবে। এক্সাইজ করে আনপ্যাড করলাম, এখানে চলে গেল হাইব্রিডাইজেশন আবার এক্সপেক্টেড। তারপরে ফসফরাস এখানে নিলাম, এখানে সবই এক, ফলে কোনো চয়েস থাকবে না, কি ইকুইটোরিয়ালে যাবে বা কি অ্যাক্সিয়ালে যাবে। কোনো লোন পেয়ার নেই, তাহলে বোথ জিওমেট্রি এন্ড শেপ উইল বি ট্রাইগোনাল বাইডাইমেট্রাল। জ্যামিতিক আকৃতি এবং আকৃতি উভয়ই কি হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এইটা হচ্ছে ট্রাইগোনাল বেসাল প্লেনটা, আর যদি উপরের সাথে কানেক্ট করা হয় একটা পিরামিড, নিচের সাথে কানেক্ট করলে আরেকটা প্লেন। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এটা জ্যামিতিক আকৃতিও হবে আবার আকৃতিও হবে। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল Cl PCl দু ধরনের পাবো। যদি এটার সাথে এটা ধরি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি অ্যাক্সিয়াল বন্ডটা যদি ইকুইটোরিয়াল প্লেনের সাথে দেখি তাহলে 90 ডিগ্রি হবে, আর ইকুইটোরিয়াল প্লেনেই রয়েছে Cl PCl, সেটা হচ্ছে 120 ডিগ্রি। দু ধরনের বন্ড অ্যাঙ্গেল এখানে পাবো। এবার এখানে যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম কিন্তু সেখানে মনে হয় ক্লিয়ার হয়নি, যে বন্ড লেন্থ এখানে দু ধরনের পাওয়া উচিত। Two types of PCl bond lengths must be obtained if we have a spectroscopic study on this molecule. কেন না, এখানে যেটা ইকুইটোরিয়ালে যে বন্ডগুলো তৈরি হয়েছে সেখানে ফসফরাস অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম sp2 অরবিটাল ব্যবহার করেছে, আর এখানে pg অরবিটাল ব্যবহার করেছে। এটা d ক্যারেক্টার আছে, তাহলে লম্বা সরু, আর এখানে s ক্যারেক্টার বেশি রয়েছে, d ক্যারেক্টার অ্যাবসেন্ট, তাহলে এটা হবে বেটে মোটা গোলগাল। So the equatorial bonds must be shorter in length compared to the axial bonds. তাহলে তিনটে বন্ধন ছোট পাবো, দুটো বন্ধন বড় পাবো, এটা হচ্ছে এক্সপেকটেশন। কিন্তু এই সিএল গুলো এক্সচেঞ্জ করার পরে কি হয়? গড় চলে আসে, এবং স্পেকট্রোস্কোপিক স্টাডির যে টাইম স্কেল তার থেকে এক্সচেঞ্জের স্পিড বেশি, ফলে when we will perform the experiment, then we will get the average result and it will give us same bond length. বোঝা গেছে? এবার করব আমরা PCl3F2। PCl3F2 কি হবে? আমরা বুঝতে পারছি এখানে যে PCl3F2 ক্ষেত্রেও 5টা সিগমা হবে, 3টে ক্লোরিনের সাথে 2টো ফ্লুরিনের সাথে, তাহলে একই রকম এখানে হাইব্রিডাইজেশন হবে। বোঝা গেছে? কারণ 5টা সিগমার জন্য 5টা আনপেয়ার্ড ইলেকট্রন দরকার, তাহলে এই যে পেয়ার ছিল তাকে আনপেয়ার্ড করালাম। এইবার এখানে কিন্তু চয়েস আছে, যেগুলো বেশি ইলেকট্রনিক তার কোথায় প্রেফার করে, তারা অ্যাক্সিয়ালে যেতে প্রেফার করে। তাহলে ফ্লুরিন গুলো এখানে চলে আসবে আর ক্লোরিন গুলো এখানে চলে আসবে। এবার এখানে একটা জিনিস বলেছিলাম যে বন্ড গুলো আলাদা হবে। বন্ড গুলো আলাদা হবে অর্থাৎ এখানে তো অ্যাটম গুলোই ডিফারেন্ট, তাহলে বন্ড বাই ডিফল্ট আলাদা। কিন্তু যদি অরবিটালের কন্ট্রিবিউশন দেখি তাহলে কিন্তু এখানে এক্সচেঞ্জটা হবে না, কারণ অ্যাটমগুলোর প্রেফারেন্স রয়েছে অ্যাক্সিয়ালে আসার ফ্লুরিনের, আর ক্লোরিনের প্রেফারেন্স রয়েছে ইকুইটোরিয়ালে আসার। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল কি পাবো? এখানে FPF বন্ড অ্যাঙ্গেলটা বিচার্য বিষয় নয়, কারণ
মাঝে ইকুইটরিয়াল প্লেনটাকে ক্রস করতে হচ্ছে যেখানে অ্যাটম রয়েছে। তো আমরা যদি FpCl বলি তাহলে সেটা 90 ডিগ্রি, আর ClPCl যদি বলি তাহলে সেটা হবে 120 ডিগ্রি। তাহলে ClPCl হচ্ছে 120 ডিগ্রি আর FpCl that will be 90 ডিগ্রি। এরও হাইড্রোজেন sp3d। এবার একটা খুব পপুলার প্রবলেম আছে, সেটা হচ্ছে যে PCl3 and NCl3 exists, PCl5 exists but NCl5 does not। অর্থাৎ PCl5 পাওয়া যায়, NCl5 পাওয়া যায় না, যদিও NCl3 এবং PCl3 দুটোই পাওয়া যায়। NCl3 আর PCl3 পাওয়া যাবে তার কারণ নাইট্রোজেন একই গ্রুপে বিলং করছে, এটা হচ্ছে 7 1s2 2s2 2p3। তাহলে NCl3 সম্ভব, আবার PCl3 ও সম্ভব। সেক্ষেত্রে এদের হাইব্রিডাইজেশন দুজনেরই হবে sp3। এটা NCl3, এটা PCl3। তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তিনটে ক্লোরিনকে ধরতে পারবে, কেউ ধরতে পারবে। কিন্তু যখন এক্সপ্যানশন অফ অক্টেট দরকার হবে অর্থাৎ NCl5 এন্ড PCl5, তখন A এটাকে আনপেয়ার করতে পারবে এখানে এক্সাইটেড স্টেটে, কিন্তু A পারবে না, তার কারণ it is devoid of 2d orbitals। এই 2d সাবঅরবিটটা অ্যাবসেন্ট, মানে d অরবিটাল এখানে থাকবে না, তাই এই পেয়ারটাকে আনপেয়ার করার কোনো সুযোগ নেই। 3s এ যাবে না, কারণ 2s 3s একসঙ্গে পার্টিসিপেট করবে না ডিউ টু হিউজ ডিফারেন্স ইন এনার্জি। বুঝা গেছে? তাহলে NCl3 পাবো, PCl3 পাবো, PCl5 পাবো, কিন্তু NCl5 পাবো না। তাহলে প্রশ্নগুলো একটু ভাবলেই কিন্তু উত্তর দেওয়া যাবে। নেক্সট, আমরা যা পড়লাম তাতে যে কারণে একটা ধারণা হতে পারে যে ডাবল বন্ড মানেই হচ্ছে sp2, যে কারণে ধারণা হতে পারে ডাবল বন্ড মানে sp2। অর্থাৎ আমি যদি এরকম একটা যৌগ নিই, এর নাম কি হবে? এর নাম হবে সাইক্লোপেন্টেন। 5টা কার্বন আছে, CH2 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 CH2, এবং সাইক্লিক ওয়েতে আছে, তাহলে পেন্টেনের সাইক্লিক ফর্ম, সো ইট ইজ সাইক্লোপেন্টেন। সবাই sp3, কারণ এদিকে একটা বন্ড করতে হয়েছে, এদিকে একটা বন্ড করতে হয়েছে, আর দুটো হাইড্রোজেন আছে এখানে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এটা সবার ক্ষেত্রে রয়েছে, প্রতিটি কার্বনের ক্ষেত্রে। এবার এটা যদি অন দা প্লেন করি তাহলে এটা অ্যাবাভ দা প্লেন, এটা বিলো দা প্লেন হবে, এইভাবে হবে। তাহলে এটা অ্যাবাভ দা প্লেন, এটা বিলো দা প্লেন, এটা অ্যাবাভ দা প্লেন, এটা বিলো দা প্লেন। বোঝা যাচ্ছে? এভাবে কিন্তু এদেরও হবে, আঁকছি না। তাহলে এরা সবাই হচ্ছে sp3। এবার যদি আমি ডিহাইড্রোজেনেশন করি, অর্থাৎ দুটো হাইড্রোজেন এখান থেকে বের করে দিই, তার মেকানিজম আছে, সেগুলো আমরা বড় করে শিখবো। তাহলে এখানে একটা ডাবল বন্ড হবে, সেক্ষেত্রে এটা কি হবে? অন দা প্লেন হয়ে যাবে, কারণ যখন একটা হাইড্রোজেন বের করবো তখন একটা sp2 হাইব্রিডাইজেশন হবে, অর্থাৎ s px আর py। তাহলে pz টা পড়ে আছে, এর pz টা পড়ে আছে, pz কি হবে? পাই বন্ড হবে। তাহলে অ্যাবাভ দা প্লেন বা বিলো দা প্লেন না হয়, এটা অন দা প্লেন হবে পুরো জিনিসটা। একজন প্রশ্ন করেছিল যে pz না হয়ে যদি py পাই বন্ড হয় কি সমস্যা? সমস্যা কিছুই নেই। আমি এই যে এই বোর্ডের যে প্লেনটা, সেই প্লেনটাকে আমি xy ধরেছি, তাই বলছি s px py ইনভলভ হয়েছে। আমি যদি বোর্ডের প্লেনটাকে ধরতাম যেটা এটা x আর এটা z, তাহলে এটা s px আর pz কে ইনভলভ করা হতো, সেক্ষেত্রে py টা হতো বোর্ডের পারপেন্ডিকুলার, তখন py পাই বন্ড হতো। তাহলে ল্যাবরেটরি অ্যাক্সিস আমি যেমন খুশি করতে পারি, ঠিক আছে?
হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে পিজেড পিজেডই হবে। আমি বোর্ডের পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা কি নিচ্ছি তার উপর নির্ভর করবে এখানে পাই বন্ডটা কোন কোন অরবিটালের মধ্যে ওভারল্যাপিংটা হচ্ছে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে পাই বন্ড মানে হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপিং এবং সেটা হাইব্রিডেশনের বাইরে থাকবে। কারণ if we include that orbital within hybridization, that will demand the direction and then it will no more remain able to engage in sidewise overlapping to establish a pi bond. তাহলে এই যে ডাবল বন্ড দেখছি তাতে এটা কি হচ্ছে, আচ্ছা এটা sp3 পেলাম, সবগুলো sp3, এটা sp2, এটাও sp2, কিন্তু বাকিগুলো sp3। তাহলে ডাবল বন্ড দেখলে আমাদের মনে হবে যেন যে sp2, আবার ট্রিপল বন্ড দেখলে মনে হবে যেন sp। একটু এই ধারণাটা আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত যে অন্ধের মতো ডাবল বন্ড দেখেই sp2 বলে দেব না। ফর এক্সাম্পল একটা ইন্টারেস্টিং প্রবলেম CO2 কার্বন ডাই অক্সাইড, তাহলে এটা খুব সহজ অ্যানালিসিস হচ্ছে যে C কে সেন্টার অ্যাটম ধরে এদিকে একটা ডাবল বন্ড, এদিকে একটা ডাবল বন্ড, এটা অ্যানালিসিস। এছাড়া আমরা কি করব, অন্য কিছু করতে গেলে উল্টো পাল্টা হবে, ঠিক আছে। এবার নাম্বার অফ বন্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, এই নাম্বার অফ বন্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম কথাটা লিখতে হবে, কারণ নাম্বার অফ বন্ডস অফ O হতে পারে, সেটাও অ্যানালিসিস করা প্রয়োজন। The number of bonds around C, around central atom, it is কাউন্ট করছি 1 2 3 4, তাহলে 4, সিগমা কটা, দুটো, পাই কটা, দুটো, বুঝা গেছে। এদিকে একটা ডাবল বন্ড তাহলে একটা সিগমা একটা পাই, এদিকে একটা ডাবল বন্ড তাহলে একটা সিগমা একটা পাই, তাহলে টোটাল দুটো সিগমা দুটো পাই। তাহলে কার্বনকে কি করতে হবে, আমি একদম এক্সাইটেড কনফিগারেশনটা লিখছি, অর্থাৎ 2s2p2 যেটা হয় সেটাকে আমি একদম আনব্রেক করে দিলাম। 2p2 এখানে ছিল, ওটাকে নিয়ে চলে গেলাম এখানে। হাইব্রিডাইজেশন কি হবে, দুটো সিগমা হয়েছে, সো ইট উইল বি sp, বুঝা গেছে। তাহলে ডবল বন্ড দেখি sp2 বললে হবে না, কিভাবে বলতে হবে, নাম্বার অফ সিগমা বন্ড দেখে আর লোন পেয়ার দেখে হাইব্রিডাইজেশন প্রেডিক্ট করতে হবে, বুঝা গেল। এখানে লোন পেয়ার নেই, দুটো পাই বন্ড হয়েছে, তাহলে দুটোকে বাইরে বের করে রাখতে হবে। এবার আবার বলছি আমি বন্ড অ্যাক্সিস এখানে যা খুশি ধরতে পারি, জেড ধরলে সেই অনুযায়ী হবে। আমি যদি এটাকে জেড ধরি তাহলে এস আর পি জেড, সেক্ষেত্রে পাই বন্ড করবে এক্স আর ওয়াই। আমি যদি এক্স ধরি সেক্ষেত্রে পাই বন্ড করবে ওয়াই আর জেড, ঠিক আছে। তাহলে আমি বন্ড অ্যাক্সিস ধরে নিচ্ছি এক্স, আমি জেড ধরতে পারি, ওয়াই ধরতে পারি, নো ইস্যু। তাহলে যখন আমি এক্স ধরে নিলাম তাহলে কিন্তু এই ডিরেকশনে যেহেতু সিগমা বন্ড করতে হবে, তাহলে এই এস পি হচ্ছে এস প্লাস পি এক্স ডেফিনেটলি। বন্ড অ্যাক্সিস এক্স বলে দেওয়ার পর কিন্তু এখানে আর পি ওয়াই দিলে হবে না, তাহলে এই দুটো যেটা পড়ে আছে এর মধ্যে একটা পি ওয়াই একটা পি জেড, তাহলে সি কে পড়ে ফেলি এখানে। এদিকে একটা হাইব্রিডাইজ অরবিটাল, এদিকে একটা হাইব্রিডাইজ অরবিটাল, এটা কিন্তু পি এক্স নয়, পি এক্স ছিল, পি এক্স ছিল। আমি যদি সঠিকটা লিখি তাহলে এরকম হবে, এটা হচ্ছে একটা sp, এটা হচ্ছে একটা sp, এটা। এবার কার্বনটাকে আঁকতে হবে তো, সেই জন্য এখানে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দুটো sp ও কোথায় রাখবে, ও অ্যাসিওর করবে মিনিমাম রিপালশন, ও মিনিমাম রিপালশন অ্যাসিওর করবে, তার জন্য 180 ডিগ্রি অন্তর রাখবে। সো ইট উইল প্লেস দ্য টু হাইব্রিডাইজ অরবিটাল ইন কমপ্লিট অপোজিট ডিরেকশন। কি পড়ে আছে, একটা py একটা pz পড়ে আছে, তাহলে আমি py টাকে এটা বলতে পারি, এটাকে pz বলতে পারি, আর একটা এরকম হবে, ভুলে যাচ্ছে না তো, এটা sp এটা sp, এই দুটো হাইব্রিডাইজড, এটা একটা সিঙ্গেল লোব অরবিটাল, এটা সিঙ্গেল লোব অরবিটাল, কিন্তু এইটা pz নিলাম আর এটা py নিলাম, এটা দুটো লোব মিলিয়ে কিন্তু একটা অরবিটাল। এবার আসলে অক্সিজেন, এটা 1 বলি, এটা 2 বলি, তাহলে অক্সিজেন হচ্ছে 8, so it is 1s2, 2s, 2p, 4, তাহলে 1s2, 2s2, 2p, 4। বাট এর যদি অ্যানালিসিস করি তাহলে কি পাবো, নাম্বার অফ বন্ডস ইকুয়াল টু 2, 1 সিগমা
পাই, একটা সিগমা একটা পাই আর দুটো লোন পেয়ার আছে, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp2। একজনকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমি 1 নম্বরের করছি, তাহলে এখানে আসি, তাহলে এই ওটাকে নিলাম, sp2 মানে তিনটা হাইব্রিডাইজড অরবিটাল, তাহলে এদিকে একটা রাখবো, এদিকে একটা রাখবো, এদিকে একটা রাখবো, বোঝা গেছে? এইটাকে আমি এরকম ভাবে না লিখে আমি অন দা প্লেন বিলো দা প্লেন সেটা বোঝাবো। তাহলে এই বোর্ডের প্লেনটা আমি ধরে নিচ্ছি xy, এই বোর্ডের প্লেনটা আমি ধরে নিচ্ছি xy, না বন্ড অ্যাক্সিস এটা x ধরেছি, তাহলে এটাকে আমি x লিখব, ওটাকে x লিখতে যাচ্ছি না, এটা y, ঠিক? তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা কি? বোর্ডের পারপেন্ডিকুলারটা z, বোঝা গেছে? তাহলে এইটা কি বললাম, এটা আমি pz বলছিলাম, এটা pz বলা যাবে না, আমি এটাকে বোর্ডের উপরে রাখছি আর এটাকে কাটিয়ে রাখছি, আমি এটা ভুলে যেতে পারে। আবার বলছি, কার্বনের sp হাইব্রিডেশন হলো দুটো হাইব্রিডাইজড অরবিটাল পাবো, একটা এদিকে রাখলো একটা এদিকে রাখলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। বন্ড অ্যাক্সিস x ধরছি, তাহলে এটা px, তাহলে py আর pz পড়ে আছে। এবার আমি এটাকে y নিলাম, তাহলে ডেফিনেটলি এটা হয়ে গেল py, আর যেটা এর পারপেন্ডিকুলার থাকবে এইভাবে সেটা হবে z, সেটা এখানে আমি এভাবে আনতে পারছি না, তাহলে আমি এরকম কাটিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে pz। ক্লিয়ার? এটাকে 1 নম্বর অক্সিজেন বলছি, অক্সিজেনের একটা সিগমা একটা পাই, দুটো লোন পেয়ার, তাহলে হাইব্রিডাইজেশন sp2। এইবার এখানে px কে রাখতেই হবে, কারণ px কে রাখলে তবেই তো x বরাবর বন্ধ করতে পারবে, এখানে px বাধ্যতামূলক, ঠিক আছে? তাহলে এখানে একটা যেটা পড়ে আছে সেটা কি নোট, আমি ধরে নিচ্ছি y নিলাম, তাহলে এটা আমি ধরে নিলাম py, ভালো করে বুঝতে হবে, এটা আমি ধরে নিলাম py, x টা এখানে ইনভলভ হচ্ছে, তাহলে pz এখানে ঢুকে গেছে, এটা pz, তাহলে এটা pz নিলাম, এটা px টা বাধ্যতামূলক কারণ x বরাবরও বন্ধ করেছে, তাহলে এটা হয়ে গেল pz। তাহলে py এ আনপেয়ার্ড ইলেকট্রন রাখবে এই অক্সিজেন, তাহলে py মানে এরকম থাকবে, এরকম থাকবে, এটা py, এখানেও আনপেয়ার্ড ইলেকট্রন রেখেছে, বোঝা গেছে? তাহলে যে লোন পেয়ার দুটো পাবো সেটা কোন দিকে থাকবে? এখানে কি আছে? এখানে pz আছে, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দিস প্লেন। sp2 তে তাহলে কারা কারা আছে? sp2 তে আছে s প্লাস px প্লাস pz, যেহেতু py টা ও হাইব্রিডাইজেশনের বাইরে রাখলো পাই বন্ড করার জন্য, তাহলে pz টাকে ভিতরে ভরেছে যেখানে লোন পেয়ারটা আছে, তাহলে যে দুটো হাইব্রিডাইজড অরবিটাল পাবো সেটা কি হবে? সেটা x এবং z প্লেনে থাকবে। x z প্লেনে থাকা মানে কি? x এবং z প্লেনে থাকবে, x z প্লেনে থাকা মানে কি? তার মানে এই প্লেনটাই থাকবে। কেন বলছি? হাইটে ওঠানামা করলে তো y টাকে নিতে হবে, y টা এখানে ইউটিলাইজড হয়ে গেছে, তাহলে ও এই প্লেনে থাকবে। তাহলে একটা লোন পেয়ার হবে অ্যাবাভ দা প্লেন, একটা হবে বিলো দা প্লেন। তাহলে এটাকে কিভাবে আঁকবো? এইভাবে আঁকবো, একটা লোন পেয়ার আর একটা হবে বিলো দা প্লেন। তাহলে পারপেন্ডিকুলার টু দা প্লেন যেটা, সেটা হচ্ছে pz, তাকে নেওয়ার জন্য কি হলো? xz প্লেনে আমাকে লোন পেয়ারগুলোকে প্লেস করতে হবে। এবার এর সাথে সাইড ওয়াইজ ওভারল্যাপিং হলো অন দা প্লেন, অন দা প্লেনে সাইড ওয়াইজ ওভারল্যাপিং হলো, ঠিক আছে? তাহলে অক্সিজেন এই ইলেকট্রনটাকে পাই বন্ডে ইউজ করেছে, তাহলে একটা পেয়ে গেল, তাহলে এটা আমি ধরে নিচ্ছি p1, এটা আমি ধরে নিচ্ছি py, spx ইউটিলাইজ হয়ে গেছে, তাহলে py একটা ইলেকট্রন
এ রেখেছে, কার্বন রেখেছে, py এ একটা ইলেকট্রন কার্বন রেখেছে আর py এ একটা ইলেকট্রন অক্সিজেন রাখলো। তাহলে এই দুটোতে সাইড ওয়াইজ ওভারল্যাপিং হবে। ঠিক আছে, তাহলে এই বন্ডটার নামটা বলে দিই, এটা হচ্ছে পাই py c py o। বোঝা গেল? এবার আসি সিগমাটা। একটাতে ইলেকট্রনকে রেখেছে, এই আনপেয়ার্ড ইলেকট্রনকে রেখেছে, কার্বন, অক্সিজেন একটা রেখেছে। তো এটা কার সাথে হলো? sp কার্বনের সাথে হলো sp2 অক্সিজেন। তাহলে এই বন্ধনটার নাম হলো সিগমা sp কার্বন sp2 অক্সিজেন। অর্থাৎ sp কার্বনের সাথে sp2 অক্সিজেনের হেড অন ওভারল্যাপিং হলো, মানে একটা সিগমা তৈরি হবে। পড়ে আছে কি? পড়ে আছে এই পিজেডটা পড়ে আছে, পিজেড পড়ে আছে এই অক্সিজেন। তাহলে এবার 2 নম্বর অক্সিজেন। 2 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে কি করতে হবে? যেহেতু py টা এ পাই বন্ডের জন্য ইউটিলাইজ করে ফেলেছে এ, তাহলে কার্বনকে py দিতে হয়েছে, না হলে সাইড ওয়াইজ ওভারল্যাপিংটা হবে না। তাহলে কার্বনের কোনটা পড়ে আছে? কার্বনের পিজেডটা পড়ে আছে, এই যে ইউটিলাইজ হয়ে গেছে, এই পিজেডটা পড়ে আছে। তাহলে এখন 2 নম্বর অক্সিজেনের কি করতে হলো? পিজেডটাকে ফাঁকা রাখতে হলো আর py টাকে এখানে করে নিতে হলো। বুঝা গেছে? যেহেতু কার্বন py টাকে এখানে ইউটিলাইজ করে ফেলেছে এই অক্সিজেনের সাথে বন্ড করার জন্য, 1 নম্বর অক্সিজেনের সাথে বন্ড করার জন্য, কার্বনেরা পিজেডটা ফাঁকা আছে, অর্থাৎ পিজেডে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এটা আমি এইখানটা দিচ্ছি, পেয়ার এর সাথে দিতে হবে তো। আচ্ছা, এটা আনপেয়ার্ড করে দিচ্ছি। তাহলে শুধুমাত্র পিজেডটা পড়ে আছে, তাহলে অক্সিজেন যেটা এদিকে আসবে তাকেও কিন্তু পিজেড ব্যবহার করতে হবে। তাই ও এখানে কি করলো? এখানে পিজেডটাকে ব্যবহার করলো, এটা আউট অফ হাইব্রিডেশন রাখলো যাতে পাই বন্ড তৈরি করতে পারে, py টাকে ভিতরে করলো। তাহলে sp(x)py যদি হয়, তাহলে এখন কিন্তু লোন পেয়ার দুটো অন দা প্লেনে থাকবে। তাহলে এখানে কি হবে? এটা অক্সিজেন, একটা sp2 এখানে, এইটা দিয়ে ও সিগমা বন্ড করলো, আর একটা যেটা ছিল সেখানে চলে গেল, আর এবার কিন্তু অন দা প্লেন থাকবে। আগের দুটো লোন পেয়ার যেমন কি ছিল? বিলো দা প্লেন আর অ্যাবভ দা প্লেন ছিল, এটা কিন্তু অন দা প্লেন হবে। আর এই পিজেড ফাঁকা রেখেছে, এও পিজেড ফাঁকা রেখেছে, উপরে আছে, আসলে এরও তাই উপরে আছে, কিন্তু আঁকতে হবে বেঁকিয়ে। এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এর সাথে ওভারল্যাপিং হলো সাইড ওয়াইজ, এর সাথে ওভারল্যাপিং হলো সাইড ওয়াইজ। নাম কি হলো? এটার নাম হবে পাই pzc। তাহলে এই পাই বন্ডটা হবে পাই pzc, অর্থাৎ কার্বন পিজেড ব্যবহার করেছে আর অক্সিজেনও পিজেড ব্যবহার করেছে, তাহলে পাই pzc pz। আর এই সিগমা বন্ডটা হবে সিগমা sp(c) আর এই কি ব্যবহার করেছে? sp2o। বুঝা গেল? তাহলে এটা যদি কার্বন অক্সিজেন হয়, আমি এই মুঠিটাকে কার্বন ধরছি, ঠিক আছে? আমি এই মুঠিটাকে কার্বন ধরছি, এই ঢাকনাটাকে অক্সিজেন ধরছি, এই ঢাকনাটাকে অক্সিজেন ধরছি। তাহলে এই হাইব্রিডাইজেশন কিন্তু ডবল বন্ড দেখে sp2 করে দিলে হবে না, যেহেতু দুদিকেই ডবল বন্ড করেছে, তাহলে কিন্তু sp হবে। তাহলে এটা যদি sp হয়, তো এদিকে একটা সিগমা করবে, এদিকে একটা সিগমা করবে। এবার এদিকে কি করছে? ও এইভাবে কিন্তু পাই বন্ডটা তৈরি করছে, অর্থাৎ এর py এর সাথে এর py। তাহলে এর sp2 তে pz ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে এটা এরকম পারপেন্ডিকুলার টু দা প্লেন হয়ে যাচ্ছে। তাহলে একটা লোন পেয়ার অ্যাবভ দা প্লেন থাকবে, একটা লোন পেয়ার বিলো দা প্লেন থাকবে, এইভাবে। আর py দিয়েও কি করেছে? পাই বন্ড তৈরি করেছে। এবার কার্বনের তো py ইউটিলাইজড হয়ে গেল,
তাহলে পড়ে আছে পিজেড, পিজেডটা কিন্তু এই বরাবর, তাহলে এই অক্সিজেনকে পিজেডটাকে এইভাবে রাখতে হবে পাই বন্ড তৈরি করার জন্য। তাহলে এর সাথে পাই বন্ডটা এরকম হলো, আর এর সাথে পাই বন্ডটা কি হলো, এই রকম। বুঝা গেছে? এইটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম। আর এরকম করার জন্য এর লোন পেয়ার দুটো এরকম থাকলো, আর এটা এরকম করার জন্য এর লোন পেয়ার দুটো কি হবে, এরকম থাকবে। কেন না, এখানে কি ব্যবহার করেছে, পিজেড ব্যবহার করেছে। পিজেডটা পারপেন্ডিকুলার, তাহলে এরকম, তাহলে লোন পেয়ারটা এক্স ওয়াই প্লেনে থাকবে, তাহলে লোন পেয়ারটা এরকম থাকবে। তাহলে এই দুটো হয়ে গেল অন দা প্লেন, যখন পাই বন্ডটা পারপেন্ডিকুলার টু দা প্লেন, আর এটা পারপেন্ডিকুলার হলে এই পাই বন্ডটাকে অন দা প্লেন হতেই হবে। এটা অন দা প্লেন হলে লোন পেয়ার দুটোকে অ্যাবভ দা প্লেন টু দা প্লেন হতেই হবে। বুঝা গেছে? কিছু যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে পোস্ট করবি, আমি আবার অ্যানসার দেব। তাহলে এটা হচ্ছে CO2 স্ট্রাকচার। এবার যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দা শেপ, শেপ হিসেব তো লিনিয়ার, কারণ পাই বন্ড তো স্ট্রাকচারে কন্ট্রিবিউট করবে না, ও তো ইন্টিগ্রাল পার্ট অফ আ বন্ড। তাহলে শেপ লিনিয়ার। জিওমেট্রি, জিওমেট্রি ইজ অলসো লিনিয়ার, কারণ সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডেশন sp, লোন পেয়ার উইল নট কন্ট্রিবিউট, এগুলো কন্ট্রিবিউট করছে না। এই দুটো অক্সিজেনের জিওমেট্রি হচ্ছে ট্রায়াগোনাল প্লানার, কিন্তু ওভারঅল মলিকিউলটা কি হচ্ছে, লিনিয়ার হয়ে যাচ্ছে, বোথ শেপ এন্ড জিওমেট্রি। আর বন্ড অ্যাঙ্গেল ও CO বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। বোঝা গেছে? হোম আপ রইল সিমিলার মলিকিউল, একদম এটার কার্বন কপি। এই মলিকিউলটা যেমন যেমন এর তেমন তেমন, শুধু লোন পেয়ারের পরিবর্তে হাইড্রোজেন আছে। ঠিক আছে? এখানে যেমন অ্যাবাভ আছে, বিলো আছে, অন দা প্লেন আছে, একই হবে, শুধু লোন পেয়ারের পরিবর্তে হাইড্রোজেন থাকবে। তাহলে কি কি বলতে হবে, এই মলিকিউলটার নাম বলতে হবে। হোমওয়ার্কের পয়েন্টগুলো কি কি, এই মলিকিউলটার নাম বলতে হবে, হাইব্রিডাইজেশন বলতে হবে, বোথ সেন্ট্রাল এন্ড টার্মিনালস, শেপ বলতে হবে, বন্ড অ্যাঙ্গেল বলতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। পোস্ট ইউর অ্যান্সার ইন দা কমেন্ট সেকশন। আমরা এটা তো পড়েছিলাম যে হাইপোক্লোরাস অ্যাসিড আমরা এটা তো পড়েছিলাম হাইপোক্লোরাস অ্যাসিড, এটা ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক, পারক্লোরিক, HClO, HClO2, HClO3, HClO4, এটা আমরা আগে একটা ভিডিওতে দেখেছি। তো এখানে H+ টা ছাড়ার পর এটা মাইনাস হয়েছে, এগুলো হচ্ছে কনজুগেট বেসেস অফ দা করসপন্ডিং অ্যাসিডস। প্রতিটি অ্যাসিডের অনুবন্ধী হার। একটা মজার ব্যাপার হচ্ছে যে যত আমরা এখান থেকে এদিকে যাচ্ছি, এর রেজোন্যান্স করার জায়গা নেই, এর কিন্তু রেজোন্যান্স করার জায়গা হলো, এর সেটা আরো বাড়লো, অর্থাৎ একটা একটা করে ডাবল বন্ড ইন্ট্রোডিউস হচ্ছে, আর অক্সিজেনের যে চার্জের যে লোড, সেই লোডটা কিন্তু কমছে।
the load of the negative charge is decreasing gradually from hypochlorous to perchlorate. So the conjugate base is getting more and more stabilized and the acidity is increasing. এটা অক্সি অ্যাসিডস অফ ক্লোরিন। আমরা যদি অক্সি অ্যাসিডস অফ ফসফরাস দেখি তাহলে কিন্তু আমরা একটু অন্য ধরনের প্যাটার্ন পাবো। অক্সি অ্যাসিডস অফ ফসফরাস বা ফসফরাস অ্যাসিডস কি রকম না, প্রথমটা হচ্ছে যে এটার ফর্মুলা H3PO2, এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড অর ফসফেনিক অ্যাসিড। এর নাম হচ্ছে ফসফেনিক অ্যাসিড অর হাইপোফসফরাস অ্যাসিড। H3PO2 এখানে আমরা দেখছি একটা OH, একটা ডবল বন্ড আর দুটো H কিন্তু ডাইরেক্টলি বন্ডেড হয়ে আছে। ঠিক আছে, নেক্সট আমরা পাবো ফসফরাস অ্যাসিড। এটা ক্লাসের নাম আর এই পার্টিকুলার অ্যাসিডটার নাম ফসফরাস অ্যাসিড, বা একটা নাম হচ্ছে ফসফনিক অ্যাসিড। ফসফনিক অ্যাসিড এখানে কি হলো, অর্থাৎ দুটো OH একটা OH। নেক্সট হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা একটা ডবল বন্ড আর তিনটে OH। হাইপোক্লোরাস থেকে যখন ক্লোরাসে এলাম রেজোন্যান্সটা আরো ভালো হবে। রেজোন্যান্স হচ্ছিল না, সেখান থেকে রেজোন্যান্স হবে। ক্লোরাস থেকে ক্লোরিকে এলাম, রেজোন্যান্সটা আরো বাড়লো, ফলে লোডটা কমছে। যখন পারক্লোরিকে এলাম ক্লোরিক থেকে, তখন লোডটা অনেকটা ফল করে গেল, ফলে কিন্তু আস্তে আস্তে স্টেবিলিটিটা কনজুগেট বেসে বাড়ছে। কিন্তু এখানে বিষয়টা অন্যরকম। এটা হচ্ছে মোনোবেসিক অ্যাসিড, একক্ষারিক অ্যাসিড। এটা হচ্ছে ডাইবেসিক অ্যাসিড, দ্বিক্ষারিক অ্যাসিড, দুটো H+ থাকতে পারে। এটা হচ্ছে ট্রাইবেসিক অ্যাসিড, অর্থাৎ তিনটে H+ থাকতে পারে। ওখানে কিন্তু সবগুলোতেই ছিল ওটা মোনোবেসিক অ্যাসিড, অর্থাৎ প্রত্যেকেই একটা করে H+ থাকতে পারে। প্রত্যেকেই একটা করে H+ থাকতে পারে, কিন্তু একটা করে ডবল বন্ড ও বেড়ে যাচ্ছে, ফলে রেজোন্যান্সের জায়গা বাড়ছে, তার জন্য স্টেবিলিটি বাড়ছিল। এখানে কি হচ্ছে, রেজোন্যান্সের জায়গা বাড়ছে না, ডবল বন্ড গুলো একই সংখ্যায়, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, কিন্তু H+ ছাড়া ও বেড়ে যাচ্ছে। তাহলে এটা যদি কনজুগেট বেস হয়, আমরা কনজুগেট বেস গুলো টানছি এবার, তাহলে এখানে একটা মাইনাস এখানে ঘুরে বেড়াবে, এখানে কিন্তু দুটো মাইনাস হয়ে যাচ্ছে। এখানে কি ছিল সিচুয়েশন, একটা মাইনাস দুটো অক্সিজেনে ঘুরে বেড়াচ্ছিল, এখানে তাই আছে। কিন্তু পরেরটাতে কি হলো, একটা মাইনাস তিনটে অক্সিজেনে ঘুরে বেড়াতে পারছে, এখানে কিন্তু বিষয়টা আলাদা। এখানে দুটো মাইনাস সেই একটা অক্সিজেন, তাহলে দুটো মাইনাস তিনটে অক্সিজেনে ঘুরে বেড়াবে ওভারঅল, আর একটা মাইনাস তিনটে অক্সিজেনে ঘুরে বেড়াবে। লোডটা কোথায় বেশি, একটা মাইনাস যদি তিনটেতে ঘুরে বেড়ায় তাহলে হবে 100/3 আপন ইচ অ্যাটম, অর্থাৎ 33.33%। দুটো যদি ঘুরে বেড়ায় তিনটের মাথায় তাহলে হবে 66.67%। তাহলে লোডটা এখানে অনেক বেশি, এবং চার্জ ডেনসিটি মলিকিউলটার, ওভারঅল মলিকিউলটা চার্জ হয়ে যাচ্ছে। ফলে এখানে যেমন যখন H+টা ছাড়বে নিউট্রাল থেকে ছাড়বে, কিন্তু এখানে একটা H+ নিউট্রাল থেকে ছাড়লো, সেকেন্ডটা ছাড়বার সময় কিন্তু অলরেডি নেগেটিভলি চার্জ থেকে ছাড়তে হবে, ফলে সেকেন্ড H+টা ছাড়া কিন্তু কষ্টকর। একটা হচ্ছে রেজোন্যান্স করতে পারবে না ভালো করে, লোডটা বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে যে একটা নেগেটিভলি চার্জ স্পিসিস থেকে সেকেন্ড H+টা ছাড়তে হবে, অর্থাৎ মাইনাসে একটা মাইনাস তৈরি করতে হবে, যেটা টাফ। এবং এই ব্যাপারটা আরো
ভয়ঙ্কর আকার ধারণ করে যখন আমরা ফসফরিক অ্যাসিড নেব। এখানে আমি যদি সব H+ গুলো বার করে নিই তাহলে 3টে মাইনাস হবে, 3টে মাইনাস 4টে অক্সিজেনে ঘুরে বেড়াবে, অর্থাৎ রেজোন্যান্স করার জায়গা সেই একটাই এক্সট্রা। 3টে মাইনাস 4টেতে ঘুরে বেরিয়ে তো লাভ নেই, একটা মাইনাস যদি 4টেতে ঘুরে বেড়ায় তাহলে 25% করে এক একজন লোড ক্যারি করছে, কিন্তু এখানে 3টে মাইনাস যদি 4টেতে ঘুরে বেড়ায় তাহলে এক একজন কত করে লোড ক্যারি করবে? 3/4, তাহলে হবে 75%। বোঝা গেল? তাহলে 75% এক একটার উপর লোড আছে, তাহলে স্টেবল নয়। প্লাস একটা H+ নিউট্রাল থেকে ছাড়লো প্রথমটা, সেকেন্ড H+ যখন ছাড়ছে তখন তো অলরেডি নেগেটিভে থেকে ছাড়তে হচ্ছে, তাহলে সেটা নেগেটিভে নেগেটিভ তৈরি করে, ফলে যে থার্ড H+ সেটা কিন্তু নিজে থেকে আর ছাড়ে না। তাহলে এটা কিন্তু একবার সলিউশনের ডাইবেসিক হিসেবে বিহেভ করে। থার্ড H+ টাকে বের করতে গেলে স্ট্রং বেস লাগবে, NaOH লাগবে, তাছাড়া কিন্তু জলে নিজে থেকে H+ দেবে না। দিস ইজ দ্য স্টোরি অফ ফসফরাস অ্যাসিডস। এবং তার রিজনটা বোঝা গেছে, স্ট্রাকচারে কিন্তু ডিফারেন্স আছে। এখানে ডবল বন্ডের সংখ্যাটা একই, পরে কিন্তু ডবল বন্ড একটা একটা করে বাড়ছে। ঠিক আছে? হাইব্রিডাইজেশন কি? আমি তো হাইব্রিডাইজেশন সম্পর্কে কিছু বললাম না, কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে কিভাবে এনেছি, এবং যেভাবে হাইব্রিডাইজেশন শিখিয়েছি সেইভাবে করবি। দেখে তো মনে হচ্ছে সব sp3 হবে, টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেলগুলো 100 এর কাছাকাছি হবে। দেখবি, বাড়িতে চেক করে দিয়ে কমেন্ট সেকশনে পোস্ট করবি যে ফসফরাস অ্যাসিডসের অর্থাৎ অক্সি অ্যাসিডস অফ ফসফরাসের হাইব্রিডাইজেশন বন্ড অ্যাঙ্গেল জিওমেট্রি শেপ কি হবে। ঠিক আছে? নেক্সট, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে এটা হচ্ছে ডাইবেসিক অ্যাসিড। তাহলে ডাইবেসিক অ্যাসিড হতে গেলে দুটো OH লাগবে, ফর্মুলা H2SO4 যেহেতু দুটো OH হয়ে গেলে আরো দুটো অক্সিজেন আছে, তাদেরকে ডবল বন্ড করতে হবে। এবার এটা বাড়িতে ট্রাই করবি, সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে বন্ড অ্যানালিসিস করে যে কটা সিগমা দরকার, কটা পাই দরকার, সেইভাবে এক্সপেনশন অফ অক্টেট করিয়ে হাইব্রিডাইজেশন করিয়ে বন্ড অ্যাঙ্গেল জিওমেট্রি এগুলো বাড়িতে ট্রাই করবি। আমি সেগুলো তো যাচ্ছি না। এটা sp3 হবে যা বোঝা যাচ্ছে, কারণ এখানে 4টে সিগমা করতে হয়েছে। আর লোন পেয়ার কোথায় আর পড়ে থাকবে না, কারণ সালফারের হচ্ছে 3s2 3p4। তাহলে 3s2 3p4 মানে আনপেয়ার্ড ইলেকট্রন রেডি আছে দুটো, 3s2 তে একটা লোন পেয়ার আছে, 3p4 এ একটা লোন পেয়ার আছে। কতগুলো বন্ধন দরকার? দুটো, দুটো 4টে আর দুটো 6টা। তাহলে একটা লোন পেয়ারকে আনপেয়ার করলে 4টে বন্ড করতে পারবো। তাহলে আরেকটা যে লোন পেয়ার আছে 2s 3s সেটাকেও আনপেয়ার করাতে হবে। তাহলে যতগুলো লোন পেয়ার আছে সবাইকে আনপেয়ার করে দিতে হবে। তাহলে আমি ম্যাক্সিমাম 6টা আনপেয়ার ইলেকট্রন তৈরি করতে পারি, ম্যাক্সিমাম 6টা বন্ধনই করেছে, সো দেয়ার উইল বি নো লোন পেয়ার রিমেইনিং ইন দ্য সেন্ট্রাল অ্যাটম। তাহলে 6টা বন্ড করেছে, তার মধ্যে কোনো লোন পেয়ার নেই, 4টে সিগমা, দুটো পাই, তাহলে দুটোকে বাইরে বের করে রাখবো। তাহলে S আর 3টে P সেটাকে ইউটিলাইজ, সেটাকে হাইব্রিডাইজেশন বলে হয়েছে, সো ইট উইল বি sp3, বন্ড অ্যাঙ্গেল উইল বি 190 ডিগ্রি, 20 মিনিট, geometry will be tetrahedral. Shape will be tetrahedral if we neglect the small h atom. ঠিক আছে? তাহলে বন্ধনের নাম পাওয়া যাবে, এটা sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এটার নাম কি হবে? সিগমা sp3, এটা সেন্ট্রাল, sp3s sp3o, এই নামটা আগে আমরা পড়েছি, এটা সিগমা sp3o 1sh। এই দুটোর নাম জানতে হবে, একটা হবে কি সিগমা sp3 সালফার, কিন্তু এটা পাই বন্ড করেছে, সো দিস অক্সিজেন উইল বি sp2o। এখানে দুটো ধরনের অক্সিজেন রয়েছে, যেগুলো সিঙ্গেল বন্ড আছে দুটো, সেগুলো হবে sp3 হাইব্রিডাইজড sp3o, আর এটা হবে sp2o, আর একটা পাই বন্ড হবে। বোঝা গেছে? এটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড। এবার কিছু কম্পাউন্ড আমাদের লাগবে কিছুদিন পরে, সেগুলো একটু হাইব্রিডাইজেশনটা জেনে রাখা যায়। পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড, পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড বা পারক্সি মনোসালফিউরিক অ্যাসিড, সেটা হচ্ছে যে
খুব পপুলার নেম হচ্ছে কার্বোজ অ্যাসিড। কার্বোজ অ্যাসিড হচ্ছে H2SO5। এটা হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রেও পড়বো, হাইড্রোজেন পারক্সাইড পড়বার সময় পড়বো, আবার আমরা যখন নাইট্রোজেন কম্পাউন্ড পড়াবো তখনও এটা পড়বো। এটা কেমন? একদম সালফিউরিক অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড তেমন, শুধু একটা পারক্সি বন্ড আছে। সো we replace this OH by OOH। OH টাকে রিপ্লেস করে দিতে হবে একটা পারক্সি বন্ড OOH। So it will be H2SO4 plus another oxygen, so it is H2SO5 peroxy monosulfuric acid। আরেকটা আছে পপুলার, সেটা হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। এটা আমরা করব H2 পড়বার সময়। এটা মার্শালস অ্যাসিড নামে পরিচিত, হিউ মার্শালের তৈরি। এখানে দুটো সালফিউরিক অ্যাসিড ইউনিট আছে। দুটো সালফিউরিক অ্যাসিড ইউনিট, মাঝে পারক্সো দিয়ে কানেক্টেড। তাহলে এটা ফর্মুলা কি হবে? H দুটো H2, H দুটো S2 আর অক্সিজেন 3 3 6, মাঝে দুটো 8, H2SO8। তাহলে সালফিউরিক অ্যাসিড, পারক্সো মোনোসালফিউরিক অ্যাসিড আর পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে মার্শালস অ্যাসিড, এটার নাম হচ্ছে কার্বোজ অ্যাসিড। আর কিছু অ্যাসিড আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা ক্রোমিক অ্যাসিড, ডাবল বন্ড OH। এটা একদম সালফিউরিক অ্যাসিডের মতই, ক্রোমিক অ্যাসিড H2CrO4, এটা H2SO4, ওটা H2CrO4 ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, একই ভাবে হবে ডাইক্রোমিক অ্যাসিড, সেক্ষেত্রে আমরা এরকম লিখব। স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে হাইব্রিডেশন গুলো কি হবে? এটা sp3 হবে, এটা sp3 হবে, এটা sp3 হবে, এটা sp3 হবে, এটা sp3, এটা sp3, এটা sp3, এটা sp3, এটা sp2, এটা sp2, এটা sp2। ঠিক আছে, এবার লাস্ট হচ্ছে যে HNO3 HNO2। HNO2 এবং HNO3 দুটোই হচ্ছে মোনোবেসিক অ্যাসিড, তাহলে একটা OH আছে। এবার এইটা হচ্ছে HNO2 অর্থাৎ নাইট্রাস অ্যাসিড। HNO2 নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3, হাইব্রিডেশন করলাম sp2, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, সরি it's 7, 1s2, 2s, 2b3। আমরা হাইব্রিডেশন করলাম sp2। sp2 তে একটা লোন পেয়ার থাকছে, তাহলে এটা একটা সিগমা বন্ড করবে অক্সিজেনের সাথে, একটা সিগমা বন্ড করবে আর একটা অক্সিজেনের সাথে, একটা sp3 অক্সিজেনের সাথে, একটা sp2 অক্সিজেনের সাথে। ঠিক আছে, আর যে পাই বন্ডটা, এটা যেটা বাইরে বের করে রাখা হয়েছে, সেটা একটা পাই বন্ড তৈরি করবে। সো ইট ইজ নাইট্রাস অ্যাসিড। তাহলে HNO3 কি হবে? HNO3 তে আরেকটা অক্সিজেনকে ধরতে হবে, কিন্তু এখানে তো এই পাই বন্ড, এই পেয়ারটাকে আনপেয়ার করার কোনো সুযোগ নেই, কারণ কোনো 2D নেই। সেজন্য এটা হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড with an oxygen atom। HNO3 এই যে লোন পেয়ারটা আছে HNO2, সেই লোন পেয়ারটা যদি একটা অক্সিজেনকে ডোনেট করে দেয়, তাহলে অক্সিজেন হলো 8 আর 2 এ 10, নাইট্রোজেন লোন পেয়ারটা একজনকে ধরার লোক পেল। সো ইট ইজ নাইট্রিক অ্যাসিড, ইট ইজ HNO3। এটা কিন্তু এমন নয় যে এই যে আরেকটা অ্যাডিশনাল অক্সিজেন এসেছে, যেমন করে আমরা HClO4 HClO3 তে পড়ছিলাম যে আরেকটা পেয়ার আছে সেটা আনপেয়ার করে দাও, তাহলে আমি দুটো এক্সট্রা বন্ড পাবো, একটা সিগমা একটা পাই, যেটা দিয়ে একটা অক্সিজেনকে ধরা যাবে। এখানে কিন্তু যেহেতু ডি নেই, সো অক্টেট এক্সপ্যানশন ইজ নট পসিবল, সো দেয়ার উইল বি আ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড উইথ নাইট্রোজেন এন্ড অক্সিজেন। ওকে, সো দিস ইজ নাইট্রিক অ্যাসিড। আর এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের জন্য কি হচ্ছে, এই নাইট্রিক অ্যাসিড কিন্তু অক্সিডাইজিং পাওয়ারটা অত্যন্ত বেশি।
H2SO4 ডাইলিউট অবস্থায় স্ট্রং অ্যাসিড, কনসেন্ট্রেটেড অবস্থায় এটা স্ট্রং অক্সিডেন্ট জারক, কারণ H2SO4 ভেঙে যায় H2O SO2 প্লাস nascent oxygen. So in concentrated condition, sulfuric acid behaves as a strong acid. In dilute condition, it behaves as a strong acid. In concentrated condition, sulfuric acid behaves as a strong oxidant. But in dilute condition, sulfuric acid behaves as a strong acid. H plus থাকতে পারে খুব ভালো সালফিউরিক অ্যাসিড, কারণ দুটো ডবল বন্ড আছে রেজোন্যান্স করার জন্য, H প্লাসটা ছাড়া পড়ে মাইনাস হবে, রেজোন্যান্স করতে পারবে। বোঝা গেল? ডাইলিউট অবস্থায় স্ট্রং অ্যাসিড, কনসেন্ট্রেটেড অবস্থায় ডিসোসিয়েট করে যায় H2O SO2 আর O, এই ন্যাসেন্ট অক্সিজেনটা অক্সিডাইজ করে। বাট HNO3 কনসেন্ট্রেটেড অবস্থায় স্ট্রং অক্সিডেন্ট, তীব্র জারক। But in dilute condition, it is strong acid and also an oxidant. H2SO4 লঘু অবস্থায় জারক নয়, ভাঙে না, কিন্তু এখানে এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড O এর সাথে থাকার জন্য এটা ডাইলিউট অবস্থাতে স্ট্রং অ্যাসিড, at the same time it is oxidant in dilute condition, and in strong condition it is a strong oxidant. তীব্র জারক। ঠিক আছে, নতুন কোনো মলিকিউল পেলে এক্সিস্টিং যা নলেজ সেটা নিয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে বা দেখতে হবে যে সেই প্রবলেমটা কি রকম। ওকে, থ্যাংক ইউ।